পৃথিবীতে শুধুমাত্র শারীরিক নির্যাতন কিংবা আর্থিক অবক্ষয়ের মানেই কিন্তু জীবনযুদ্ধ নয়। জীবনযুদ্ধ হচ্ছে সেই যুদ্ধগুলো যেটা আমরা প্রতিদিন লড়ে যাই, আমাদের প্রতিদিনের প্রতিকূলতাকে একপাশে ঠেলে দিয়ে আমরা প্রতিদিন অল্প অল্প করে তাকে জয় করতে থাকি এবং কোনো না কোনোভাবে কোনো না কোনো আঙ্গিক থেকে হয়তো প্রতিটা মানুষই এক একজন জীবনযোদ্ধা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবনযোদ্ধার আরও একটি পর্বে, যেখানে আমরা বারবার করে বলতে চাই জীবন মানেই এগিয়ে চলা। জীবন মানে আমরা কখনোই হারতে শিখব না, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে সঞ্চয় করব। আমাদের সঙ্গে প্রতি পর্বেই আপনারা জানেন যে এক একজন বিশেষ অতিথি থাকেন। আমাদের আজকের অতিথিও সেরকমভাবেই বিশেষ, যিনি নিজেকে হারিয়ে আবারও খুঁজে পেয়েছেন। তো এমনই হারানো প্রাপ্তির থেকে আবারও নিজেকে খুঁজে পাওয়ার গল্প আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রীমতী অর্চনা শর্মা পুরকায়স্থ, প্রধান শিক্ষিকা, গুরুকুল কিডস। আসুন আলাপ করে নিচ্ছি আজকে আমাদের অতিথির সঙ্গে। নমস্কার অর্চনা। নমস্কার পারমিতা। অর্চনা, একটা বিরল মুহূর্ত আমাদের জন্য এবং খুব সম্ভবত আপনার জন্যেও, কারণ একটা নতুন পরিচিতি নিয়ে আজকে আপনি আমাদের এই মঞ্চে। কেমন লাগছে আপনার? আমার কাছে আজকে ভাষা নেই, আমি আপনাকে কি বলবো, আমার স্টক ফুরিয়ে যাচ্ছে মনে হচ্ছে ভাষার। আই এম সো গ্ল্যাড যে নিউজ লাইভ বাংলা আমাকে জীবনযোদ্ধার এই পর্বতে খুঁজে পেয়েছে। আমার মতন অনেক লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু আপনারা আজকে আমাকে খুঁজে পেয়েছেন, সেটাই আমার জন্য অনেক অনেক বড় প্রাপ্য। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ অর্চনা, আপনি অনেকটা সময় বের করে আজকে আমাদেরকে দিলেন। আমরা আপ্লুত তার জন্যে, এবং আপনার জীবন কাহিনী কোনোভাবে একটা মানুষকেও যদি অনুপ্রাণিত করে তাহলেই আমাদের এই যে আয়োজন সার্থক হবে, সেটাই আমাদের প্রচেষ্টা। দর্শক বন্ধুরা সঙ্গে থাকবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আবারও অর্চনার কাছে। অর্চনা, আপনার প্রথম জীবন গুয়াহাটিতেই শুরু, বেড়ে ওঠা আপনার গুয়াহাটিতে, তারপর পড়াশুনো কলকাতা শহরে এবং বিবাহসূত্রে আপনি শিলংয়ে। তো এই পুরো জার্নিটার মধ্যে কোন যুদ্ধটাকে আপনি তুলে ধরতে চাইবেন আগে? যে পার্টের কথাটা আপনি বললেন আমাকে, বেড়ে ওঠা এবং আমার বিয়ে পর্যন্ত, ওই জায়গাটার মধ্যে এভরিথিং ওয়াজ ফাইন, ঠিকঠাক চলছিল। আমরা কলকাতায়, আমি ম্যানেজমেন্ট পড়ছি, কিন্তু হঠাৎ করে আমার বাবা মারা গেলেন। বাবা কিন্তু কলকাতায় এসেছিলেন উনি ট্রান্সফার নিয়ে, যাতে আমাদের সাথে থাকতে পারেন, কিন্তু আসার 6 মাস এখানে যেন আপনাদের পড়াশুনোটা আরো ভালো করে হয়। কিন্তু উনি হঠাৎ করে মারা গেলেন, একদিনের জ্বর এবং জ্বরে মারা গেলেন। তো তখনই আমার মনে হলো যে জীবনের একটা দিক শেষ হয়ে গেছে, এখন কি করব, আমরা কি করব। হঠাৎ করে একটা দিশেহারা, মানে এটাকে আমি রিয়েলাইজই করতে পারছিলাম না অনেক দিন যে বাবা নেই। কলিং বেল কেউ বাজালে মনে হতো বাবা এসছে, সন্ধ্যার সময় কলিং বেল পড়তো আমাদের ফ্ল্যাটে, মনে হতো বাবা এসছে। দেখো, ফিনান্সিয়ালি আমাদের কোনো প্রবলেম ছিল না, কিন্তু মানসিক ওই যে ব্যালেন্সটা হারিয়ে গেল। যার উপরে আমরা সবচেয়ে বেশি নির্ভরশীল ছিলাম, সেই মানুষটি আমাদের জীবন থেকে চলে গেল। পড়াশোনা শেষ হয়নি, মনের মধ্যে কোথাও না কোথাও একটা মনে হচ্ছে যে এবার কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। পড়াশোনার মাঝখানে ছোট ছোট ইন্টারভিউগুলো দেওয়া স্টার্ট করলাম। যেহেতু আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তো আমার স্কোপ অনেকটাই ছিল। আমি এটা 2000-এর কথাই বলছি, 99-এর কথা বলছি। স্কোপ অনেকটা ছিল। তো এই সূত্রে আমি চাকরি একটা পেয়ে গেছি, ভালো এমএনসি চাকরি পেয়েছি, পড়াশোনাও করছি, চাকরিটাও করছি। হ্যাঁ, কিন্তু আমি এখানে আরেকটা ছোট্ট বাবার একটা মোমেন্ট আমি আপনাকে বলি। এটা আমার কাছে ভীষণ একটা নিজস্ব একটা, মানে এটা আমার অ্যাসেট। বাবা মারা যাওয়ার 3 দিন আগে উনি আমাকে একদিন সন্ধ্যার সময় ডেকে বললেন যে মা, একটা
ইসে নে তো প্যাড নে তো একটু লিখ। আমি বললাম যে কী লিখবো বাবা? বলে আমি তোর জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি আনন্দবাজারে। আমি বললাম আমি এখন বিয়ে করব না, আমি তো পড়াশোনা করছি। বলে না বাবা দেখি, এখনই আমি তোমাকে বিয়ে দেবো না, আমি দেখি তুমি লিখো, এটা আমি কালকে অফিস যাওয়ার সময় নিয়ে যাব। মানে এই যে একটা মানসিক মানসিক প্রস্তুতি বাবার তরফ থেকে শুরু হয়েছিল। ওই জিনিসগুলো উনি তখনই ওনাকে চলে যেতে হলো। তারপরে আমাদের যেটা আমি বললাম যে আমি ওই চাকরি একটা হলো, চাকরির পরে আমি পড়াশোনা করছি এবং চাকরিটাও সঙ্গে করে করছি। এটাতে আমি আর্থিক সাহায্য কতটা মাকে করতে পেরেছি সেটা জন্য না, আমি কতটা নিজেকে নিজে আমি সেলফ হেল্প এবং আমি নিজে কতটা আমি শক্ত হতে পারছি সেটার জন্য আমার চাকরি করাটা, যে আমি কতটা শক্ত হতে পেরেছি, আমি একা চলতে পারবো কিনা, এটা হলো আমার সেই যে দায়িত্ব বহন করার যে অভিজ্ঞতা, এটা ফার্স্ট আমার জীবনে এলো যে আমি ছোট কাজই হোক কিন্তু আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়িয়েছি এবং আগে আরো বেশি ভালো করে দাঁড়াতে হবে, আরো কিছু করতে হবে। তার ঠিক কতদিন পর আপনার মানে বিয়ে? তার 3 বছর পর আমার বিয়ে হলো। 3 বছর। এই যে বিবাহ সূত্র আপনাকে মানে শিলংয়ে আপনি বিবাহ সূত্রে মানে সেভাবে শিলংয়ে ওই সময়টাতে চলে যেতে হয়েছিল কি? তাহলে কি তখন মানে সেই চাকরিটাকে তো ড্রপ ডাউন করে দিতে হয়েছে? চাকরি তো ছাড়তেই হয়েছে, কিছু করার ছিল না। বিকজ আমি যে জায়গায় আমি বিয়ের পরে ঠিক হয়েছিল যে আমি থাকবো, সেটা হলো ব্যাঙ্গালোর থেকে অনেকটা ইন্টেরিয়ার, টুমকুর বলে একটা জায়গা আছে, ওখানে আমার হাজব্যান্ড চাকরি সূত্রে ওনার প্রজেক্ট চলছিল, তো আমরা ওখানে থাকবো। ওখান থেকে আমি মেইন টাউনে চাকরি করাটা আমার পক্ষে সম্ভব হতো না সেম কোম্পানিতে, তার জন্য আমাকে ভালো একটা এমএনসির চাকরি তখনই আমাকে ছাড়তে হলো। তো সেটাতে কোথাও দুঃখ হয়েছিল? প্রচণ্ড দুঃখ হয়েছিল। আমি ভেবেছিলাম যে আমি কলকাতায় ব্যাঙ্গালোরে গিয়ে আমি কন্টিনিউ করব, কিন্তু দুঃখ তো হয়েছিল, কিন্তু এটাকে আমি আর প্রকাশ করতে পারিনি এবং ভাবলাম যে প্রকাশ না করাটাই ভালো। এতে হয়তো বা অনেকের মনের মধ্যে গিল্ট কনসিয়াস কাজ করবে যে আমার জন্য চাকরি হলো না। তো আই ওয়াজ হ্যাপি চেপে গেলাম যে আই এম হ্যাপি উইথ দ্য সিচুয়েশন, আইল গো অ্যালং উইথ। দেন ইউ কাম ব্যাক টু শিলং। শিলংয়ের পর্বটা একটু জানতে চাইবো। সেখানে আপনি একমাত্র পুত্রবধূ এবং মানে আমাদের বাড়িতে সবচেয়ে থেকে বড় কথা ছিল প্রচণ্ড মানে আমার শ্বশুরমশাই সোশ্যাল ওয়ার্কার, প্রচণ্ড লোকের আসা যাওয়া, মানে এগুলো বলে লাভ নেই যে একটা ছোট্ট পূজা হলেও 200-250 লোক বাড়িতে, আর আমি ঘাবড়ে যেতাম দেখে যে আমি পারবো কিনা সবাইকে মানে একটু অ্যাটেন্ড করাটা, সবার সাথে কথা বলাটা, বিকজ আমি এত লোক মানে আমার একসাথে হ্যান্ডেল আমি কখনো করা হয়নি। তো পুজো আর্চার ব্যাপারটা আমাদের বাড়িতে ভীষণ ছিল। আর বাবা প্রচণ্ড ভালোবাসতেন যে সবসময় লোক আসবে, খাওয়ানো হবে, এই জিনিসগুলো আমি যখন শিলংয়ে গেলাম তো এটা সম্পূর্ণ আমার কাছে চলে আসলো ব্যাপারটা যে আমাকে হ্যান্ডেল করতে হবে। তো সেখানে আবার দায়িত্ব আরেকটা নিলাম, তার সাথে 2 বাচ্চা ছোট, আর আমার হাজবেন্ড বাইরে থাকেন, তো সেই সূত্রে আমি একা বাড়িতে, যেখানে সবসময় বাবার সাথে আমাকে ওই তাল মিলি এটা কোঅর্ডিনেট করতে হচ্ছে। উনি বলে দিলেন যে আজকে আমার এরকম বন্ধুরা আসবে, তোমাকে এটা করতে হবে। তো আমি রেডি যে বাবার বন্ধুরা আসছে বা কালকে পুজো, আমি এত লোককে বলে দিয়েছি, তো গেট রেডি। বাট হ্যাঁ, এটা আমি বলবো যে উনি আমাকে প্রচণ্ডভাবে মানসিকভাবে উনি আমাকে সাহায্য করেছেন, অনেক হেল্প করতেন। উনি আমাকে ছোট ছোট জিনিসগুলোতে অনেক আমাকে বুঝতেন এবং সাহায্য করতেন, বিকজ যেহেতু ওনার ছেলে এখানে থাকতেন না, আমি একাই, মানে আমি 2 বাচ্চা নিয়ে আছি, তো ওনার কোথাও না কোথাও এটা মনে হতো যে ও একা কি করে পারবে, তো উনি আমাকে সাহায্য করতেন, অনেক সাহায্য করতেন। আচ্ছা অর্চনা, এই যে আপনার দায়িত্ব কর্তব্য, আপনি চাকরিটাকে ছেড়ে এসে নতুন করে আবার সেই শিলং শহরে মানে নিজেকে নিবেদিত করলেন পুরোপুরি সাংসারিকভাবে নিজেকে জড়িয়ে রেখে, যেটা হয়তো মানে ছোটবেলা থেকেই আমরা শিখে থাকি যে শ্বশুরবাড়িতে যাবার পরে নিজেকে উজাড় করে দিতে হয়। আপনি সেইভাবেই উজাড় করে দিয়েছেন আপনার প্রথাগত শিক্ষা অনুযায়ী, এবং তারপর দিন কেটে গেছে, সংসার চুটিয়ে আপনি সংসার করছেন, দায়িত্ব নিচ্ছেন। এই সমস্ত কিছুর মাঝখানে কোথাও গিয়ে কখনো মনে হয়েছে অর্চনা কোথাও হারিয়ে যাচ্ছে? মানে আপনি কারো স্ত্রী, কারো মা,
কারো পুত্রবধূ, সেখানে অর্চনাকে কোথাও মিসিং? প্রথম প্রথম তো এটা একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার ছিল যে এত লোক আসছে বাড়িতে, আমি করছি, ভালো শাড়ি পরছি, সাজগোজ করছি, সকলে মানে খাওয়াচ্ছি, বৌমাকে এটা দেখতে করছি, আসছে। বৌমা দেখছে, আমার বৌমা এই যে এই সেই। তো তারপরে যখন দিন যেতে লাগলো, বাচ্চারা একটু একটু করে, ওরাও একটু বড় হচ্ছে, সবই করছি, রান্না করছি, বাড়াও করছি, বাড়িতে লোক আসছে, সবাইকে আপ্যায়ন করছি, কিন্তু ধরো আমার মনে হচ্ছে, আমি বলি যে আমার হয়তো বা আজকে মনে হচ্ছে যে আর এখন এই বেলা রান্না করতে ইচ্ছে করছে না, কিন্তু আমাকে করতে তো হবে, বাড়িতে লোক আছে, বাচ্চারা আছে, খেতে হবে, খাবে ওরা। রান্নার কথা আমি বাদ দিলাম, এটা হলো খুবই সামান্য একটা, কিন্তু একটা সময় আসে না দিনের মধ্যে যে এই সময়টা বসে আমি একটু বই পড়বো, এই সময়টুকু অবধি, মি টাইমটা, এই সময়টুকু অবধি আমার মানে বসে যে করব ওটার সময় আমার ছিল না। সেটা ঠিক কখন আপনি ফিল করলেন যে আমার কাছে আমার মি টাইমটা নেই, আমার জন্য আবার সময় নেই? হ্যাঁ, যখন আমার বাচ্চা, বড় ছেলেটাকে আমি স্কুলে কিন্ডারগার্টেনে দিলাম, ছোটটা তখনও ছোট্ট, তখন আমার কাছে ধরো ও চলে গেল, আমার কাছে একটু সময় আছে, কিন্তু আমার করার কিছু নেই, আমি কি করব? অর্চনা, আমরা শুনছিলাম আপনার একাকিত্বে সেই হঠাৎ করে ঘিরে থাকার গল্পটা, আপনি হঠাৎ করেই একা হতে শুরু করলেন, সে সম্বন্ধে আপনি কিছু বলছিলেন। একা বললাম তো, আমি যখন সংসারের সব, এটা শুধু আমার ক্ষেত্রে নয়, আমার মনে হয় আমার মতন যারা হাউসওয়াইফরা আছে সবারই এই একাকিত্বটা আসে, ঘিরে ধরে ওদেরকে। কারণ সারাদিন কাজ করার পরে রাতে যখন শুতে যাই, তখন পুরো দিন কি করলাম দেখলাম যে আমি আমার জন্য তো কিছুই করলাম না, আমার জন্য আমি রান্নাটুকু পর্যন্ত করলাম না, আমার মতন আমি ড্রেস আপটুকু করলাম না, করলাম কি? এটা সবচেয়ে থেকে বড় কারণ হয় যে মেয়ে লোকরা ডিপ্রেশনে পড়ে। আর আমিও ততটুকু এতটুকু এগোচ্ছিলাম ওই পথে, ইভেন আমাকে মেডিসিন অবধি নিতে হয়েছে, কিন্তু আমি থেমে থাকিনি। আমার মনে হলো না, মেডিসিন দিয়ে হবে না, আমাকে এই কিছু পদক্ষেপ নিতে হবে যেখানে আমার মানসিকভাবে আমি অন্য জায়গায় নিজেকে ইনভলভ করতে পারবো। তখন আমি কি করলাম, আমার বাড়ির ঠিক অপোজিটে একটা ডান্স স্কুল আছে, গীতাঞ্জলি ডান্স একাডেমি, ওখানে আমি ইনভলভ হওয়া স্টার্ট করলাম। কালচারালি অনেক প্রোগ্রাম হচ্ছে, আমি নিজেকে ইনভলভ করছি, এবং আমি রেসপন্সিবিলিটি আমার কাছে যেগুলো আসছে পুরোপুরি করার চেষ্টা করছি। তার সাথে করে আমি আর্ট অফ লিভিংয়ে মেডিটেশন করা স্টার্ট করলাম। অল্প সময়ই পারতাম, হয়তো সপ্তাহে একদিনই পারতাম, কিন্তু আমি করেছি। এবং ইউ ওন্ট বিলিভ যে এটা আমাকে কীরকম আমাকে সাপোর্ট করেছে, হেল্প করেছে ওই জায়গার থেকে বেরিয়ে আসতে। আমার তো মনে হতে আমি এখন মারাই যাব নাকি, আমার এত মনের একটা দিক আমার হয়ে গেছিলো যে আমার মনটা এতই খারাপ হয়ে গেছিলো যে আমার মনে হতো যে আমি বাঁচবো না, এরকম একটা অবস্থা। কিন্তু আমার মনে হতো দুটো বাচ্চা আছে, আমি কেন এত ডিপ্রেশনে পড়বো, কারণটা কি? আমাকে ভালো হতেই হবে, আমাকে এই পার্ট থেকে আমি বেরোতে হবে। মেডিটেশন করা স্টার্ট করলাম, একটু হলেও করলাম, কিন্তু করতে আরম্ভ করলাম। তার সাথে করে একটু কথামৃত, একটু ছোট ছোট বই, একটা স্পিরিচুয়াল ইনভলভমেন্ট, বিকজ আমার শ্বশুরমশাইয়ের প্রচণ্ড বইয়ের কালেকশন ছিল, আমি বইগুলো বের করা আরম্ভ করলাম, একটু একটু পড়া আরম্ভ করলাম। যে কোনো কাজের প্রতিদানে হয়তো অর্থটা অনেক পরে আসে, ইম্পর্টেন্ট অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যখন সমাজকে কিছু দিতে পারছেন এবং স্বাচ্ছন্দ্যে যখন সেটা এগিয়ে যাচ্ছেন, তখন কিন্তু মানে সেটা অন্যরকম মানে রাখে। অর্চনা, আপনার এই কাজকে অবশ্যই আমরা কুর্নিশ জানাবো, এবং ভালো লাগলো যে এটা আমরা তুলে ধরতে পারলাম আমাদের দর্শক বন্ধুদের কাছে। থ্যাংক ইউ। আমি একটু পরবর্তী পর্বে ফিরবো, কারণ আপনার গুয়াহাটি ফেরাটা হঠাৎ করে স্থির হলো, এবং সেখানে আপনি আপনার কোনো একটা স্বপ্নকে হয়তো সফল করতে পেরেছেন। কি সেই স্বপ্নটা? যে স্বপ্নটা মানে স্বপ্ন দেখা তো আমি ভুলিয়ে গেছিলাম, স্বপ্ন কখনো সত্যি হতে পারে এটা আমি আমার জীবনে আমি পেলাম যে স্বপ্ন সত্যি হয়। আমি যখন টুমকুরে ছিলাম, আমার ফার্স্ট টিচিং এক্সপিরিয়েন্স। কাকে পড়াতাম আমি? ইঞ্জিনিয়ারিং বাচ্চাদেরকে আমি ইংলিশ পড়াতাম, ঠিক আছে? আমি কিন্তু কখনো ভাবিনি আমি এই প্রফেশনে আসতে পারবো, কারণ কি আমার মনে হতো যে আমি যাই অন্য কাজ করি, কিন্তু শিক্ষাটা আমার প্রফেশন, আমি কখনো আমার হবে না, কারণ কি আই এম নট এ গুড টিচার। কিন্তু যখন আমি আরম্ভ করলাম পড়ানো, সবাই আমাকে বলল যে
আমি ভীষণ ভালো বোঝাতে পারি নাকি। তো সেই থেকে আমার টিচিং মানে প্রফেশনটা কোথাও না স্টার্ট, কোথাও সূত্রটা সূত্রটা রয়ে রয়ে গেছিল। গেছিল। তারপর আমি যখন শিলংয়ে একটা পার্টে, তখন আমার একবার আমি ভেবেছিলাম আমার বাড়িতে আমি একটা স্কুল স্টার্ট করব, কিন্তু এটার হয়ে উঠলো না, অনেক বাধা টাধা ছিল, হয়ে আর উঠলো না, আর প্রকাশও করলাম না। ঠিক আছে, গুয়াহাটিতে আসা করোনার সময়, করোনার বোধহয় আগ মুহূর্তে। মিডলে, জাস্ট মিডিলে ফার্স্ট করোনা এবং সেকেন্ড করোনার যে বন্ধটা স্টার্ট হলো, এটার মাঝখানে আমরা হঠাৎ করে গুয়াহাটি শিফট করলাম। গুয়াহাটিতে শিফট করে কিছু করব, তখন আর আমি নিজেকে আটকিয়ে রাখতে একদিনের জন্য আমি রাজি নই, আমি একদিনও বসে থাকতে রাজি নই, কিছু না কিছু আমাকে করতে হবে। কি করব। একদিন মর্নিং ওয়াকে হাঁটছি, একটা বিল্ডিং দেখলাম পুরো ভেকেন্ট। ভেতরে গেলাম, জিজ্ঞাসা করলাম যে বাড়িটা কি খালি? বললো যে হ্যাঁ, বিল্ডিংটা হওয়ার পর থেকে খালি আছে, আপনি নেবেন? আমি একটু চিন্তা করে জানাচ্ছি। আমার হাজব্যান্ডকে বললাম, এটা তো একটা মানে কি বিশাল একটা ব্যাপার। আমি বললাম যে আমি একটা স্কুল করতে চাই, আমি পারবো করতে, একটা ছোটদের স্কুল করব, কিন্ডারগার্টেন, বড় স্কুল নয়, ছোট স্কুল। আমার হাজব্যান্ড আমাকে বললেন, তোমাকে কেউ চেনে না, জানে না, এখানে কে পাঠাবে তোমার কাছে বাচ্চা? আমি বললাম যে বাচ্চা আমার কাছে পাঠাবে না, আমি যে কাজটা করব সে কাজ দেখে পাঠাবে। একদম ঠিক। আমি যে কাজটা করব তুমি দেখো আমি কি কাজ করি, দেখবে আমার কাজ দেখে বাচ্চাকে, আমাকে না চিনলেও হবে, আমার কাজ দেখে বাচ্চা পাঠাবে। আমি স্কুলটা ওপেনিং করলাম 17 এপ্রিল, ওপেনিং হলো। লাকিলি সেই ওপেনিংয়ের দিন আমার 2টো অ্যাডমিশন হয়ে গেছে, সামান্য একটু টাকা, 500 টাকা দিয়ে আমাকে বললাম আমার বাচ্চা দুটোকে আপনার স্কুলে দেব, 500 টাকা 2টো অ্যাডমিশন আমার হলো। 5 দিন গেল, সেকেন্ড লকডাউন স্টার্ট হয়ে গেল। আর আমাকে অনেক বড় অ্যামাউন্ট আমাকে পে করতে হবে আমার স্কুলের যে ভাড়া নিয়েছি পোর্শনটার জন্য। কোথা এবং থেকে সেই আসবে? ইনভেস্টমেন্ট তো একটা ছিল, ইনভেস্টমেন্ট তো ছিল, একটু ইনভেস্টমেন্ট তো আমার, যেটা সব মেয়ে লোকের কাছে একটু সামান্য একটু জমানো টাকা সবারই থাকে, ওটা আমি ফার্স্ট ইউজ করে নিয়েছি ভেতরের আসবাবপত্রগুলো কিনতে। কিন্তু ভাড়াটা কি করে আসবে? লকডাউন পড়ে গেছে, 2টো মাত্র বাচ্চার অ্যাডমিশন, কিচ্ছু হবে না। আমি কি করলাম, একটু হয়তো আমার আপত্তি ছিল আমার হাজব্যান্ডের, উনি বলেছিলেন যে আমাকে হেল্প করবেন, কিন্তু আমি এটা নিতে চাইনি। আমি বললাম যে আমার কাজটা আমি নিজেই করব। তো আমার বেশ কিছু সোনা আমি বন্ধক দিয়ে, স্ত্রীধন যেটা আমাদের স্ত্রীধন, একটু বন্ধক দিয়ে আমি টাকা আপনার উঠালাম। বিশ্বাস ছিল যে এই কাজে আমি পারবো, আমি পারবো করতে, এই বিশ্বাসটা ছিল যে আমার কাছে বাচ্চা আসবে। আপনি বিশ্বাস করবেন না পারমিতা, যখন লকডাউন একটু একটু শেষ হচ্ছে, বাই দ্য টাইম অগস্ট সেপ্টেম্বর, আমার কাছে তখন 17টা বাচ্চা, এবং আমি অনলাইনে একটু একটু করে, প্রথম বছর এপ্রিলে খুলেছে স্কুল, সেপ্টেম্বরের কথা বলছি, আমার কাছে 17টা বাচ্চা অ্যাডমিশন। এই অনলাইনেও আপনি তখন ক্লাস আমি ক্লাস করাচ্ছি বাচ্চাদেরকে, বাচ্চাদের সাথে, সেটা ক্লাস বোধহয় না, ক্লাস নয়, ঠিক মানে এটা আমি গল্প করছি ওদের, ওদের সাথে গল্প করছি সঙ্গে। প্রতিদিন একটা সময় ওদেরকে, ওদের প্যারেন্টসকে বলতাম ক্যামেরার সামনে ওদেরকে বসিয়ে দাও, আমি গল্প করছি, নানান গল্প করছি, পিকচার দেখাচ্ছি, একে একে দেখাচ্ছি, ক্রোয়ের গল্পটাকে একে একে দেখাতাম যে দেখো, ক্রো বললে তো ওরা বুঝবে না, পাথর ফেলছে। আমি সব ড্রয়িং করে করে ক্যানভাসের মতন বানিয়ে ড্রয়িং করে ওদেরকে দেখাতাম আর গল্পগুলো বলতাম। আমরা আপনার স্কুলের যে বিকশিত হওয়ার গল্পটা আবার একটু জানতে চাইবো। 17টা বাচ্চার থেকে আর আমাকে দেখতে হয়নি, ক্রমশ বেরিয়ে গেছে। এবং সবচেয়ে ভালো কথা যেটা আমি বলবো এখানে, আমার ট্রাস্ট, যেটা আমি বলেছিলাম প্রথম দিন আমার হাজব্যান্ডকে, যে আমাকে দেখে কেউ আসবে না, আমার কাজটা দেখুক আগে, সেই কাজ দেখেই লোক আসছে। প্যারেন্টসরা আমাকে বিশ্বাস করে, যে ওর অনেক প্যারেন্টস আমার কাছে এসে বলে, ম্যাম আমার বাচ্চাটাকে একটু মানুষ করে দিন, এই যে কথাটা, আমার বাচ্চাটাকে একটু গ্রুম করে দিন, এই যে কথাটা, এটার মধ্যে কতটা বিশ্বাস, সারেন্ডার আছে। সারেন্ডার না করলে তো আমিও করতে পারবো না কাজ। তো এখন আর আমার এটা ভাবতে হয় না যে কে আসবে না, আমি জানি আসছে, ঠিক এটাই আস্থা। আর এবং আমি প্রতিদিন আমি জানি আমি কতটা নিজেকে আপগ্রেড এভরিডে করছি। স্কুল নিয়ে আপনার স্বপ্ন কি? প্রথমত তো স্কুলটাকে একটা নিজের জায়গা দেওয়া,
সে আমার তৃতীয় সন্তান, এই স্কুলটা আমার তৃতীয় সন্তান, এবং আমি তাকে মনে করি সে আমার মেয়ে। মেয়েকে নিজের জায়গা করে, মেয়েকে শক্ত করে দাঁড় করাতে হবে, সে নিজের পায়ে দাঁড়াতে হবে মেয়েকে। ছেলেরা দাঁড়িয়ে যাবে, কিন্তু মেয়েকে দাঁড় করাতে হবে। তারপর এবং হলো সেই ছোট ছোট পায়ে আপনার স্কুল সেই দিকেই এগোচ্ছে বলে আমাদের এগোচ্ছে। ধারণা। এবং এখন আমি যেটা কাজ করছি সেটা হলো আমি একটু প্যারেন্টিং। আমি মা বাবাকে ডাকি, ওদের সাথে কথা বলি। প্যারেন্টিং আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কি না হলে অনেক, যেটা দেখছি আমরা চারিদিকে, ফেসবুক খুললেই দেখা যাচ্ছে সুইসাইড, এই সেই। তো ইমোশনালি একটা যে ডিসব্যালেন্স হচ্ছে, এই জায়গাটাকে কি করে শক্ত করা যায় এবং একটা বাচ্চাকে কিভাবে শক্তপুক্ত করে বড় করা যায়, তার জন্য মা বাবাকে, আমি তো স্কুলে 3 ঘন্টা 4 ঘন্টা থাকবো, বা হাই স্কুলে গেলেও 7 ঘন্টা থাকবে, বাকি সময়টুকু মা বাবার সাথেই থাকছে। তো মা বাবাকে সেই জিনিসটা দেখতে হবে যাতে আমার বাচ্চাটা ইমোশনাল ডিসব্যালেন্স না হয়ে যায়। অর্চনা, আপনার স্কুলের জন্য, আপনার নিজের জন্য আমাদের সময় যেহেতু একদম ফুরিয়ে আসছে, আমরা চট করে এবারে চলে যাব র্যাপিড ফায়ারে, যেখানে আপনাকে আরও একটু গভীরভাবে, ব্যক্তিগতভাবে একটু জেনে নেবার চেষ্টা করব। আপনি তৈরি? একদম। ঠিক আছে, জানতে চাইব আপনার কাছে প্রিয় কোনটা, শিলং শহর না গুয়াহাটি? গুয়াহাটি আমি বলবো, কারণ কি আমি এখানে নতুন করে বাঁচতে শিখেছি। আমার দ্বিতীয়বার জন্ম আমার এখানেই হয়েছে। শুভেচ্ছা। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্যে, পাইনের গন্ধ না ব্রহ্মপুত্রের নদী তট? পাইনের গন্ধ এবং মর্নিং ওয়াক। চলুক, এবারে বাঁচতে হবে। আসামের উরুকা আপনার বেশি পছন্দ নাকি মেঘালয়ের ক্রিসমাস? এখানে আমি খেতে ভালোবাসি, পিঠে বানাতে ভীষণ ভালোবাসি, তো আমার এই ফেস্টিভ্যালটা ভীষণ পছন্দের, ভীষণই পছন্দের। উরুকা। উরুকা আগামী মানে সংক্রান্তি বা উরুকাতে মানে আমন্ত্রণটা তোলা রইল। পুরো নিউজ লাইভ আমার বাড়িতে যেন থাকে। শেষমেশ জানতে চাইব, প্রেম আপনার কাছে কি? মোমেন্ট। এখন আমি নিউজ লাইভের প্রেমে আছি। দারুণ, সেই প্রেমেই ডুবে থাকুন। অর্চনা, যেতে যেতে আপনি আমাদের দর্শক বন্ধুদের কি বলতে চাইবেন? আমি আমার মতন যারা আছে, আমি তো খুবই সামান্য একজন মানুষ, আমি যাই করতে পেরেছি সেটা আমার ভেতরের সেই ইচ্ছেটা ছিল, আবেগ, যে আমি করব কিছু একটা। আমি কখনো আমার ভেতরের আমিকে মরতে দেইনি। শরীর খারাপ হলেও আমার ভেতরের আমি সবসময় জাগ্রত ছিল। আমি জানতাম যে আমি কিছু না কিছু করব। ভেতরে আমি নিজেকে ইমোশনালি বলুন, আর এবং সেই স্টেজটা আপনি পেরিয়ে এসেছিলেন, পেরিয়ে আসতে পেরেছি, বিকজ আমার ভেতরে হতাশাটা, যে আমি কখনো আমার শরীরকে এফেক্ট হয়তো বা করেছে, কিন্তু মনকে নয়। মন সবসময় জানতো যে আমি বেরিয়ে আসতে পারবো, এখন আমি করব কিছু না কিছু একটা, বসে তো আমি থাকবো না। এই জীবন একটাই, একবারই জন্ম হয়েছে, কিছু না কিছু মরার আগ পর্যন্ত কিছু না কিছু করে যাব, যে মানুষ এটলিস্ট আমার এই কাজটা আগে যাবে। কাজটা তো থেকেই যাবে, আমি থাকি চাই না থাকি, কাজটা থাকবে। একদম তাই, কাজটা থাকবে। তো এই কাজটাই আমাকে নতুন একটা বাঁচিয়ে রাখবে। হ্যাঁ, অবশ্যই। অনেক অনেক শুভেচ্ছা আবারও জানাচ্ছি আপনার স্কুলের জন্য, আপনার জন্য। থ্যাংক ইউ। আপনার পথ আরো বিকশিত হোক, আলোকিত হোক। দর্শক বন্ধুরা, আমরা আজকে শুনলাম সেই হারিয়ে যাওয়া অর্চনার আবার নিজেকে খুঁজে পাবার কাহিনী। এরকম হয়তো আরো প্রচুর গল্প, অনেক চরিত্র রয়ে গেছেন আমাদের এই শহরেই হয়তো রয়েছেন। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নিজেদের গল্প তুলে ধরুন, আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নেব। যেতে যেতে আবারও বলছি, ভালো থাকবেন আর ভালো রাখবেন সকলকে। নমস্কার।